কিন্তু তোমারও একটা ঘটনা আছে আমি শুনেছি, সেই ঘটনাটা তুমিও শেয়ার করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার যে ঘটনাটা আছে সেই ঘটনাটা একটা ভূত পক্ষ গল্প নয়, আমরা শোনাই সত্যি ঘটনা। সেই ঘটনাটা একটা আমি কি বলবো, মানে প্রথমত তো অনেকগুলো স্বপ্ন ভেঙে যাওয়ার ঘটনা। স্বপ্ন ভেঙে যাওয়ার ঘটনা এই কারণে বলছি, কারণ আমি একটা শুটিং করতে গেছিলাম। ঠিক তো ছবি যে প্রডিউসার ছিল সে অতটা মানে পয়সার দিক থেকে অতটা হিউজ কিছু মানে অত বাজেট ছিল না। সে অনেক কষ্ট করে জোগাড় করেছে পয়সাগুলো স্টাইল করে সে প্রডিউস করে সে হিরো হবে। আর গল্প ছিল আমার, ডিরেকশন আমি করতাম অ্যাজ ইউজুয়াল, তুমি জানো আমি ডিরেকশন করি আর অ্যাক্টিং করি। তো ওই ছবিটাতে আমি অ্যাক্টিং করিনি, আমি ডিরেকশন করছিলাম ছবিটা। তো ছবিটার জন্য একটা বাড়ি আমরা পেলাম। আমি বাড়িটার প্রপার অ্যাড্রেস এখানে বলতে পারবো না, তবে লোকেশন বলতে পারি বারাসাত। বারাসাত মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা বারাসাত। একটা বাড়ি পেলাম, বাড়িটা খুব সুন্দর বাড়ি। মানে বাড়িটা টোটাল আমার যতটুকু ধারণা 4 বিঘা জায়গার উপরে। একটা পুকুর আছে বাড়িটার মধ্যে, সামনে একটা পার্কের মতো আছে। এটা আমি ডেসক্রিপশনে দিচ্ছি। সব থেকে মজার কথা কি জানো পিয়ালি, ওই বাড়িটার মধ্যে মানে তুমি যদি বড় বড় বক্স লাগাও, লাগিয়ে মাইকে গান করো, চিৎকার করো, আশেপাশের বাড়ি থেকে কেউ অবজেকশন দেবে না, কারণ আশেপাশের বাড়িতে কেউ থাকে না, সেগুলো কটেজ। আর কি অদ্ভুত ভাবে কটেজগুলো ফাঁকা, কেউ থাকে না, না কেউ থাকে না। মানে তো এমনি পিকনিক পারপাসও তো ইউজ করে কেউ, হয়তো পিকনিক পারপাসে ইউজ হয়, বিয়ে বাড়ির ক্ষেত্রে ইউজ হয়, মানে আদার্স টাইমে কেউ থাকেও না ওই বাড়ি। না, কিন্তু কেউ থাকে না ওই বাড়ি না। সব থেকে মজার ব্যাপার কি জানো তো, আমি যখন ওই বাড়িটা রেন্টে নিই, আর বিশেষ করে যে কোনো পরিচালকের খুব ভালো লাগবে, ওই বাড়িতে অনেক শুটিং হয়েছে, কিন্তু সেই ছবিগুলো হয় রিলিজ করতে পারিনি, নয় রিলিজ করলেও খুব প্রবলেম হয়েছে। এটা কিন্তু হয়েছে। এবারে দেখো, যে কোনো পরিচালকের সে একটা জিনিস দেখবে যে আমি কতটা নিরিবিলি জায়গায় খুব সুন্দর লোকেশন পাবো। আর যেহেতু আমার যে গল্পটা ছিল সেটা একটা ভৌতিক গল্প ছিল, গল্পটার নাম ছিল হিয়া দ্য মিউজিক। মানে তুমি যেটা শুটিং করছিলে, যেটা শুটিং করছিলে, আচ্ছা আচ্ছা। তো আমি যে এই যে ঘটনাটা বলছি, এখানে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে বা আমার সঙ্গে তো ঘটেছে, আমি একদম তোমার সামনে বসে আছি যে ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে, বা আমি এটাকে মানে এটাকে সাফার করেছি বলতে পারো এটাকে নিয়ে। বাট ভাবতে পারোনি যে না, আমি করতে গেছো, আমি এটা ভাবতে পারিনি কোনোদিন এরকম হতে পারে। অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমি মানে একটা কি বলবো, একটা দুঃস্বপ্নের মতন হয়েছে ব্যাপারটা। তো আমি ওই যারা এখানে ক্যারেক্টার করেন তাদের নামগুলো আমি উজ্জ্বল করেই বলছি, তাদের কারোর নাম আমি হ্যাঁ, ব্যাপারটা হলো তো আমরা কোনো শুটিং করতে যাই। শুটিং করতে গিয়ে ফার্স্ট ডে আমাদের খুব সুন্দর 28 জনের ইউনিট গেছি আমরা, 28 জন মানুষ, টেকনিশিয়ান, আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট সব নিয়ে 28 জন গেছি। লোকে বলবে একজন ভুল হতে পারে, 28 জনও ভুল হবে, 28 জন তো ভুল হবে না, 28 জন তো ভুল হবে না, একজন দুজন তিনজন ভুল হতে পারে। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, আমি এখানে তাদের নাম বলবো না, তাদেরকে নিয়ে গিয়ে সেই 28 জনকে হয়তো কিছু জনকে পেয়ে যাবো, কারণ বাকি যারা কলা কৌশলী ছিল তারা কোথায় এদিক ওদিকে আছে সেটা আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই। বাট যারা টেকনিশিয়ান ছিল ওখানে, মেকআপ আর্টিস্ট, লাইটের বা গল্পের যে হিরো এবং গল্পের যে একটা বাচ্চার মায়ের ক্যারেক্টার, না নায়িকা না, মায়ের ক্যারেক্টার করেছিল, সে এটা সবটা জানে। তো আমরা শুটিং করতে গেছিলাম, দুটো রান্নার লোক আমরা নিয়ে গেছিলাম, যে বাইরে থেকে কোথায় খাবার পাবো না পাবো, ওখানে একটা ডিপার্টমেন্ট রান্না করবে, আমাদেরকে দুবেলা খাবার দেবে, আমরা ডে আর নাইট শুট করবো এবং খুব সুন্দর। আর মেন যে ক্যারেক্টারটা করছিল সেটা একটা 6 বছরের বাচ্চা মেয়ে। মেয়েটি এখন বড় হয়েছে। এটা আমি তোমাকে বলছি 2021-এর ঘটনা, ঠিক লকডাউনের পর। হ্যাঁ, লকডাউনের পর এই যে গাড়ুই অমাবস্যা এই কিছুদিন আগেই গেল,
হ্যাঁ হ্যাঁ গাড়ি অমাবস্যা কিন্তু খুব একটা খতরনাক অমাবস্যা, মানে এটাকে বলা হয় অশুভ শক্তিদের অমাবস্যা। এই অমাবস্যা কিন্তু অনেক রকমের কাজ হয়, ক্রিয়া হয়। তো আমি জানতাম না এটা, যে তোমার কাছ থেকে ক্রিয়া হয়। তো আমরা শুটিং করছি, ফার্স্ট ডে যে ইনসিডেন্টটা হলো, একটা ক্যামেরা আমার শর্ট নিচ্ছে, একটা ক্যামেরা সনি A7, ওটা বলে A7S3, হ্যাঁ। তো ক্যামেরাটা মাটিতে রাখা থাকবে, গাড়িটা ওপর দিয়ে চলে যাবে, একটা ক্যামেরা এইটুকু সাইজ, একটা 4 হুইলার তার উপর দিয়ে অনায়াসে চলে যায় i20, হ্যাঁ অনায়াসে এইটুকু ক্যামেরা, এই শর্টটা আমরা টিডি শর্ট, গাড়িটা পাস করে নেবে। তো আমাকে আমার ডিওপি বললো, দাদা আমাদের 4টে বাজে, আমার এখন লাঞ্চ হয়নি। বলো ঠিক আছে, তুমি লাঞ্চটা করো না, আমি শর্টটা নিয়ে নিচ্ছি। আমি ঠিক আছে নিয়ে নেয়। ও লিটারেলি কিছুক্ষণ পরে না কাঁদতে কাঁদতে আসছে, তখন 5টা বাজে বিকেলবেলা। কি হয়েছে, কাঁদছিস কেন, কি হয়েছে? ও ক্যামেরাটা তুললো, ক্যামেরাটা পুরো পাপড় হয়ে গেছে। ভালো তো, ওগুলো তো মানে ডিউরেবল ক্যামেরা বলে তো হবার, ক্যামেরা পাপড়। বলছে দাদা কি করে হলো আমি জানি না। হ্যাঁ কেন এটা বলছে, আমি জানি না কি করে হলো এটা, সবার সামনে, চোখের সামনে। আর এটা কিন্তু ওই রাস্তাটা, যে রাস্তার দুদিকে ওই কটেজ গুলো আছে, কিন্তু কেউ থাকে না। এমনকি ওই বাড়িতে একটা দারোয়ান আছে, ঠিক আছে। দারোয়ানটা আমাকে বলেছিল, যখন আমি বুক করি বাড়িটা, তখন আমাকে বলেছিল যে কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি 24 ঘন্টা ওই গেটের কাছে একটা দারোয়ানের যেমন ঘর থাকে ওখানেই থাকি। বিশ্বাস করবেন না, রাত্রিবেলা দারোয়ানটা নেই ওখানে, নেই। আমরা গিয়ে দেখেছি, মানে প্রায় আমাকে 200 মিটার যেতে হবে বাড়ির গেট, তার আগে কিন্তু বাগান, মানে ওই যেখানে 200 মিটার দূর, অনেক 200 মিটার মেইন গেট, আমরা 4 বিঘা জমির মধ্যে, প্রায় 150-200 মিটার যেতে হবে হেঁটে, অনেকটাই তো। তো এবার কি হলো, ওই ইনসিডেন্টটা ঘটলো। ঘটে যাওয়ার পরে যেটা চলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা আবার কলকাতায় ফোন করে আবার একটা ক্যামেরা আনালাম, কলকাতা থেকে একটা ক্যামেরা আনালাম, সেম মডেলেরই ক্যামেরা দিয়ে গেল। চলো যেটা হয়েছে বাই অ্যাক্সিডেন্ট, আবার শুটিং শুরু করি। আমরা গানে শুট করছিলাম দোতলার ঘরটায়, গানে শুট করছিলাম। তারপরে বলো দোতলা ঘরের পিছন দিকটা, মানে দোতলা ঘরের পিছন দিক, কিন্তু এন্ট্রান্সটা আবার ওই দিক থেকে, মানে আমি মেন গেট দিয়ে ঢুকছি, ঢুকে বাইরের একটা সাইড পড়ছে, আর বাড়িটার মেন গেট আবার ঘুরে গিয়ে পুকুর পাড় দিয়ে পিছন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো গানে শুটিং করছি, হিরো হিরোইন, আমাদের এখানে সব ক্রিউ মেম্বাররা সব আছে, গানে শুটিং চলছে। হঠাৎ করে পর্দায় আগুন লেগে গেল, জানলার পর্দা। লোকে ভাবলে হয়তো আমি মিথ্যা কথা বলছি, বানিয়ে বলছি, কিন্তু বিশ্বাস করো, মানে আমরা 28 জন তো মিথ্যা কথা বলি না। ক্যামেরায় উঠে যে জিনিসটা, সেটা আমি আসছি, ক্যামেরা কি উঠেছে। তখন আমাদের সেট রেডি হচ্ছিল, সেই সময় একটা লাইট বাস্ট করে এবং পর্দায় আগুন লাগে। একটা কিনো, ওই শুটিং এর যে লাইট হয় আমাদের, কিনো একটা বাস্ট করে অটোমেটিক আগুন লাগে। তো সেটা নিয়ে দেওয়া হয়, গানটা শুটিংটা শেষ হয় আমাদের কিছুক্ষণ পরে। তো এবার একটা গাড়ি আছে আমাদের প্রোডাকশনে, ওখানে ছিল গাড়ি। তো আগে কিছু মালপত্র আনতে বাইরে পাঠানো হয়, বাইরে মানে একটু মার্কেটের দিকে, একটুখানি আগে গিয়ে মার্কেটের দিকে পাঠানো হয়। সেটা হলো যে অনেকে আছে স্মোক করে, সিগারেট লাগবে কারো, তো কারো কোল্ড ড্রিঙ্কস লাগবে, সেগুলো আনানোর জন্য পাঠানো হয়। তো গল্পের যে সেকেন্ড লিড করছে ছেলেটি, ওই কিন্তু সিমটমটা শুরু করলো এখান থেকে শুরু। ক্যামেরা বললাম, আগুন বললাম, এবার যেটা বলবো এটা মারাত্মক সিমটম। এবার কি হলো, হ্যাঁ আমি চোখের সামনে দেখছি। আর একটা কথা বলে রাখি, বাড়ির পেছন দিয়ে কিন্তু দুটো বড় বড় বেদি, প্রায় 7 ফুট 6.5 ফুটের বেদি করা। তো আমি যখন বাড়ির যিনি ওনার, তাকে জিজ্ঞেস করলাম যে বেদিগুলির খবর, বলো না আমার বাড়িতে কুকুর ছিল, কুকুরের খবর। কিন্তু আমি ওনার বাড়ি থেকে গেছিলাম একটা কুকুর, কবর দুটো আছে ওখানে। আর আমার জানা নেই 7 ফুটের কুকুরের কবর হবে বলে। 7 ফুটের কুকুর কি করে হবে? তোমার বাড়ি তো পোষ্য ছিল। আমাদের তো পোষ্য ছিল, পোষ্য তো 7 ফুটের তো কুকুরের কবর হয় না। যাই হোক, ব্যাপারটা বেদি বাদ না, আমরা তো পাত্তা দিইনি ব্যাপারটাকে। তো ড্রাইভারের সঙ্গে যখন ওই আরেকটা যে সেকেন্ড লিড করছিল আমার ছেলেটা হিরো, সে যখন বাইরে বেরোয়, এভরিথিং ইজ নর্মাল ছিল। যখন ওরা ঢুকছে, লিটারেলি ড্রাইভারটা দৌড়াতে আসছে, গাড়ি তো পার্ক করেছে ভেতরে, আসছে আমাকে বলছে প্রসেনজিৎ দা, তাড়াতাড়ি প্রসেনজিৎ এসে ওকে দেখো কি করছে, নামটা বলছি না।
যে লিড একটা ছেলেটা নতুন ছেলে, তারা ইন্ডাস্ট্রি অতটা নন ফেস নয় বা তখন ছিল না, নতুন যারা আমি কাজ করছিলাম। তো আমি গিয়ে দেখছি না ছেলেটা ঢুকেছে ঘরে, ওকে ধরে এনেছে, ও এরকম কাঁপছে ছেলেটা, আর আই বলটা না এরকম ব্লিঙ্ক করছে, মানে স্কিন নয়, উঠে গেছে না উঠে যায়নি, আই বলটা কাঁপছে, আই বলটা এরকম কাঁপছে, বলছে আমার গায়ে কাটা দিচ্ছে। দেখো আমি সবকিছু জিনিস না আগে সাইজ দিয়ে দেখার চেষ্টা করি। অনেক সময় হয় যে আমরা দেখি না, অনেক সময় আমরা দেখি না যে দূরে ঘোমটা পরে দাঁড়িয়ে আছে কেউ, আমার হয়তো গ্রামে একটা থানির ছেলে বানানো দিল না কলা গাছ, কলা গাছের উপর হ্যাঁ আমাদের সাবকনশাস মাইন্ড কিন্তু অনেক কিছু দেখায়, মানে যেটা ভাবছো সেটাই দেখাবে, প্রেজেন্টেশন তোমার চোখের সামনে পড়ে যাবে, ব্রেন এতটা পাওয়ারফুল। কিন্তু এই ক্ষেত্রে আমি এটাকে কি বলবো পিয়ালি, যেখানে আমাদের পুরো ইউনিট দাঁড়িয়ে ওখানে ছেলেটাকে কাঁপছে, আমি যে কি হয়েছে তো, যে ছেলেটা একটুকে সুস্থ গেল বাইরে, ড্রাইভার বলছে যখন গেল ঠিক আছে, ঠিক যেখানটা ক্যামেরাটা ভেঙেছিল রাস্তাটা ওই জায়গাটা এখন গাড়ি ক্রস করছে, উনি গাড়ির গেট এরকম করে গোতাচ্ছে, বলছে আমি বেরোবো, আমি বেরোবো, আমি থাকবো না, আমি বেরোবো, এই জিনিসটা করছে। এইটা এইটা এই যে আমি যেটা বললাম, এই আমি বেরোবোটাকে কিন্তু তুমি নোট ডাউন করো, আমি বেরোবোটা কেন বলছি এটার পরে বুঝতে পারবে। তো এবারে আমি ভাবলাম যে কি হলো, আমি আগের দিন হয়তো অনেক স্ট্রেস গেছে মাথায়, জেগেছে বাড়িতে, হয়তো সকালে শুটিং আসবে বলে, আমরা থেকেই শুটিং করছিলাম, আমাদের 4 দিনের স্কেডিউল ছিল ওখানে, তো আমরা 3 দিনে করে পালিয়ে আসতে হয়েছে ওখান থেকে, ঠিক আছে। তো এবারে কি হয়েছে তো, যখন শুনছে না তো আমি এখানকে বললাম যে হয়তো অনেক সময় হয় না সোডিয়াম পটাশিয়াম আপ ডাউন হয়, বললাম যে সায়েন্স দিয়ে মেগে মারি, প্রেশার হাই হয়েছে, স্ট্রেস নিয়েছে বাচ্চা ছেলেতে, সোডিয়াম পটাশিয়াম আপ ডাউন হতে পারে, মানুষের অনেক রকম প্রবলেম হয়, তো আমি ওকে একটু নুন জল দিই, ইয়েকে বললাম আমাদের যারা ক্রিউ মেম্বার ছিল, দিল, সে নুন জল ফেলে দিচ্ছে, খাবে না, এবার না মাথা গরম হয়ে গেছে, আমি বলছি কি হচ্ছে, আমার শুটিং শুরু করতে হচ্ছে, তখন ধরে করছিস তুই এরকম করছিস, শুনছে না, আমি জোরে এক থাপ্পড় মেরেছি, তোমার হাতে থাপ্পড় নিতো, তুমি বিশ্বাস করবে না, থাপ্পড়টা খেয়ে না জাস্ট বসে পড়লো, বসে উঠে বলছে আমার স্ক্রিপ্ট কোথায়, হ্যাঁ মানে পজেসড কোনোভাবে, মানে আমি নট অনলি নিয়ে আমি না, ওখানে যারা ছিল তারা সবাই অবাক যে বলছে যে, এবং কেউ কিছু বলেনি ওকে, তারপরে ও বলছে যে স্ক্রিপ্ট কোথায় দাদা, শুটিং কখন হবে, স্ক্রিপ্টটা কোথায়, কিছু মনেই নেই, ভুলে গেছে পুরো। নেক্সট ডে এই যে আমি বেরোবো, দ্বিতীয় নম্বর দিন, হ্যাঁ নেক্সট ডে, দ্বিতীয় দিনের কথা বলছি, দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা শুটিং হচ্ছে, এরকম কিন্তু আমরা অতটা ধরিনি, তখনও আমরা জানি না এত ছোট ছোট ক্লু কি হবে, কিন্তু বাড়িতে হতেই পারে, কিন্তু এই দিন যে ঘটনাটা ঘটলো সেটা বলবার মতো নয়, এবং আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না, এবং যারা ওখানে ছিল তারাও কোনোদিন ভুলতে পারবে না, বলতে পারোনি বলে তো আজকে আমাদের এখানে বলতে পারছো, সেটাই হলো ব্যাপার। আজকে যার জন্য বসন্তে বলতে পারছি, সেইটার একটা ঘটনা কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষের, সেটার একটা এই যে ঘটনাটা বলবো, এটা একটা ভিডিও ক্লিপ আছে 40 সেকেন্ডের, মানে ওই সময় ভিডিও আমি করেছিলাম, বাট তখন ওকে বাঁচাবো না ভিডিও করব, আর একজন আমার যে হিরোইন ছিল সে কি করেছে, সে অডিওটা রেকর্ড করছিল, অডিও আমরা শুটিং করছি, একটা শট একদম উপরের জানলা থেকে ক্যামেরা ধরেছে, নিচে দোলনায় 6 বছরের বাচ্চা মেয়েটা যে ক্যারেক্টার করছে, ও একটা ভূতেরই ক্যারেক্টার করছিল, মানে ও মারা গেছে তো ওকে দেখা যাচ্ছে, ওটা ক্যারেক্টার জাস্ট দোলনায় দুলছে, অদ্ভুতভাবে মেয়েটা দোলনায় দুলতে ঝিমিয়ে পড়ছে। তো ওর বাবা ছিল সেখানে, আমার মা যায়নি শুটিং, ওর বাবা ছিল, বাবা আমার দাদার মতন খুব ভালো একজন, মানে বন্ধুই বলতে পারো, বাট সিনিয়র অনেক আমার থেকে। তো ওর বাবা গেছে, বলছে কি হয়েছিল, কিছু বললাম না, আমি না বেরোবো, ওই বললাম আগে আমি বেরোবো, কোটেশন করতে বললাম, হ্যাঁ মেয়েটা ওই শুরু করলো আমি বেরোবো, এই শুরু করলো, ঝিমিয়ে পড়লো। এবার ওর যে মায়ের ক্যারেক্টার করছিল যিনি, সে কিন্তু স্বনামধন্য আর্টিস্ট থিয়েটার জগতের, ঠিক আছে। তো সে একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে, তো ও যায় এবং আমার কোলে আছে, ওর ঘরে চল বলে ওকে নিয়ে ওই বিল্ডিং এর নিচের ঘরটায় গেছে,
জিজ্ঞেস করে গিয়ে ওর বাবা ছিল আর ওখানকার টেকনিশিয়ানের একজন ছিল, তো ওর কাছে রেখেছি মেয়েটাকে, রেখে বলছে যে তাহলে আমার আবার বলছেন যে শর্ট শুটগুলো আমাকে ডেকে, ওগুলো শরীরটা খারাপ হয়েছে, আমি তো ওপরে ওয়াশরুম থেকে আসছি, তা ওপরে গেছে, ওপরে ওর সঙ্গে হিরোইনটা ছিল। বাচ্চা মেয়েটা আমরা সবাই ওখানে দেখছি নিজের মাথার চুল ধরে এরকম করে ছিঁড়ছে আর বলছে আমি বেরোবো, আমার গা হাত পা জ্বলে যাচ্ছে, আমি বেরোবো। অ্যাকচুয়ালি কি হয় না, যখন কেউ প্রজেস্ট হয় এবং কারোর মধ্যে একটা কোনো এনার্জি ঢোকে, কোনো একটা এনার্জি ঢোকে, সে ওই শরীরে থাকতে পারে না অনেক সময়। একদম ছোট বাচ্চা না, 6 বছরের। তোমাকে আমি খুব একটা এক্সাম্পল দিই, তোমার মোবাইল ফোন, তোমার মোবাইল ফোনে যে কভার লাগাও না, যে কভারটা যদি ছোট হয়, তুমি অনেক টেনে হিঁচড়ে এগুলো লাগালে কভারটা ফেটে যাবে, বা মোবাইলটা চাপের প্রেশারে থাকবে, মোবাইলে হিট বাইরে বেরোতে হবে না, কষ্ট হবে মোবাইলটা, ঠিক আছে। মোবাইল কথা বলতে পারো তাহলে বলতে পারতো। তো সেম ওয়াইজ যখন কোনো একটা বাচ্চার বডিতে কত কেউ বড় কেউ ঢুকেছিল, সেটা আমার মনে হয় বাচ্চারা এরকম করছে, করছে। হ্যাঁ, আমার নিয়ে চোখের সামনে দেখলাম, বিশ্বাস করবে না, মানে আমি দেখলাম একজন মেকআপ আর্টিস্ট আমায় কালকেই ফোন করেছিল, কথা বলবো ওনার সঙ্গে, অন্য ব্যাপারে কথা বলবো, প্রজেক্টের ব্যাপারে। তো এই ব্যাপারটাও যতবার ফোন করে এই ব্যাপারটা তোলে, মানে ওরা সে প্রথম কিছু মানতো না, সে বলছে ধর এসব মানি না, তোমরা বেকার টাইম নষ্ট করছো, শুটিং করছো না। হ্যাঁ, সেই লোকটা, সেই মেকআপ আর্টিস্টটা লাস্টে দিচ্ছি কাঁচি নিয়ে, লোহার কাঁচি হাতে নিয়ে বলছে কি হলো দাদা, বলছে না না না, কারণ তুমি তো বলছিলে কিছু না, বলছে না কিছু একটা আছে, সে ভেবেছে। তো সেই সময় আমাদের ইলেকট্রিকের যে ছেলেটা ছিল, সে একটা ওই দেখবো ওদের সুটকেসের মতন থাকে, মিক্সার ফিক্সার হ্যান্ড রাখা, সেখানে কালীঘাটে মায়ের ফটো ছিল। সে মায়ের ফটো থেকে ফুল এনে যেই বাচ্চা মেয়েটার কপালে আর মুখে ঠেকিয়েছে না, বাচ্চা মেয়েটা চিৎকার করে 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 ঘুমিয়ে পড়লো। তখন আর ওই জানলাটা ছিল পেছনের দিকে, খুলে গেল, জানলাটা খুললো, জানলাটার পিছনে কিন্তু কবরের মতন জায়গাটা, এটা বললাম জাস্ট জানলা আর 2 হাত পরেই ওইটা, ঠিক আছে, মানে থুতু ফেললেও আমাদের ওখানে গিয়েই পড়বে, এরকম একটা ব্যাপার। যেই জানলা খুলে গেল, ওপর থেকে এবার হিরোইন চিৎকার করছে প্রসেনজিৎদা ওপরে এসো। ওপরে কি হয়েছে, ওপরে এসো শিগগিরই, ওই যে কোলে কোলে এনেছিল না, মহিলাটার নামটা বলছি না, বলছে ও কেমন করছে, গিয়ে দেখছি ওই যে বাচ্চা মেয়েটা কোলে কোলে এনেছিল, যে ওর মায়ের ক্যারেক্টার করছে, মা না, মা তো যাইনি, বাবা গেছিল। তো আমি দেখছি ওই মেয়েটা চিৎকার করছে, ওই ভয়েসটা কিন্তু আমাদের আছে, চিৎকার করছে, ঠিক আছে, চিৎকার করছে। কি হলো, বলছে ও গেছিল বাথরুমে গিয়ে হঠাৎ করে না বমি করলো, বমি করেই আমার দিকে বড় বড় চোখ করে তাকালো, তাকিয়ে দৌড়ে আসলো, এসে খাটের মধ্যে উঠে খাট দাপাচ্ছে আর বলছে আমি বেরোবো। ওইখানে দাঁড়িয়ে খাট দাপাচ্ছে আর বলছে আমি বেরোবো। আমাদের মতন আমরা 5 জন গিয়ে, ওর ওই ভিডিওটা কিন্তু আছে, বাট আমি ভিডিওটা হয়তো এখানে দেখাবো, ওর মুখটা আমি ব্লার করে দেবো, আমি চাই না কারণ মুখ আসুক, আমি সেটা চাই। তো বুঝতে পারছেন তো সবাই দর্শকেরা, যে মানুষের লাইফে, মানে আমি বলতে পারছি না, যে সত্যি ঘটনা চোখের সামনে দেখলে যে। এইবার কি হয়েছে শোনো, ও যে দাপাচ্ছে, হাত পা আমরা আমার মতন 5-6 জন মিলে ওকে ধরে রাখতে পারছি না। তো একজন বললো দাদা হনুমান চল্লিশা চালিয়ে দিই, যে হনুমান চল্লিশা চালাবি, তো আমি যতটুকু জানি যে হনুমান চালিসা কাজ বাজের উন্নতির জন্য, হ্যাঁ দেওয়া হয়, জীবনে ঊর্জা বাড়ানোর জন্য, তার চালালো হনুমান চল্লিশা, কোনো কাজ হলো না। তা আমি তখন বললাম, আমি আমার গুরুদেবের কাছে শুনেছিলাম যে যখন এসব ঘটনা হয় তখন হয়তো তুমি বজরং বান চালাও, বজরং বান এসব জিনিসের জন্য খুব ভালো, আর না হলে তুমি ওইটাকে বলে নৃসিংহ বান চালাও। তো যেই বজরং বান চালিয়েছি, প্রচন্ড লেভেলে চিৎকার করছে, থুতু মারছে আমাদের মুখে, আমরা ধরি থু থু করে থুতু মারছে আর হাসছে বিভৎস ভাবে। যে বজরং বানটা যে মিউজিকটা কতটা মিউজিক আছে, আমি যে শুনে ইউটিউবে চালিয়েছি, মানে হয়তো লোকে ভাববে হাসবে, আমি হয়তো ভাববে বানিয়ে বলছে আমি ভিডিও দেবো, এইটুকু আমি দেবো, কিন্তু ওই বললাম মুখ দেখাবো না, মুখটা ব্লার করে দেবো। যদি একটা মহিলা, তো একটা মেয়ে, তার মুখ আমি এরকমভাবে সমাজ মাধ্যমে দেখাতে পারি না, বাট সাউন্ড ক্লিপটা পুরোটা দেবো। তো ওখানে কেউ রাম নাম করছে, হ্যাঁ, কেউ ওখানে জয় মা কালী বলছে, এসব করে থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছে না। জয় রাম
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শান্ত হলো, কিন্তু আমি বললাম যে এটা কিন্তু শান্ত হওয়া নয়, থেমে গেল, ঝড় হওয়ার আগের একটা থেমে গেল। এটা কিন্তু আবার উঠবে, আর যেমন বলা তেমন কাজ। ঠিক 5 মিনিট পরে আবার এরকম চাকার দিয়ে উঠেছে, আবার চালিয়েছে, নৃসিংহমান চালিয়েছে, এই চালিয়েছে। তো আমি আমার দেখো একটা শুটিং করতে গেছি, সেখানে একটা লাখ লাখ টাকার ব্যাপার, খুব কম হলেও সিনেমাটার বাজেট ছিল প্রায় 4.5 লাখ টাকা। অলরেডি মানে যে প্রডিউসার ছিল তার অলরেডি প্রায় 1.75 ইনভেস্ট হয়ে গেছিল। ছোট ছোট ক্লিপ না, মুভি করছিলাম আমরা, শর্ট মুভি, শর্ট নয় মুভি করছিলাম। আমার 80% শুট আমি এই বাড়ির মধ্যে শুট করেছি, সেই শুটগুলো আমাকে রাখা আছে, আমি ক্লিপের মাঝখানে দেখাতে পারি সেই শুটগুলো।
এই বাড়ির মধ্যে যে শুট করেছি আমি বা আউটডোর অন্য মানে এখানে করা কথা আউটডোর কিছু করা ছিল সেগুলো করিনি, বাড়ির শুটটাই করেছি। তো 80% শুট আমার কমপ্লিট ছিল, এবার বইটা কমপ্লিট করতে পারলাম না। খুব সুন্দর গল্প ছিল, এটা আমার আফসোস। কিন্তু আমি একটা কথা বলি যে তারপরে থুতু মারছে, তো আমি মানে মাথা খারাপ হয়ে যায়। আমি দেখছি চোখের সামনে একজনের পর একজন মানে প্রথমে তো যে ছিল সে, তারপরে বাচ্চাটা, তারপরে যে ফোনটা করছে তাকে, এভাবে তো মানে লোকে তো বাজার হয়ে যাচ্ছে। আমি না মুখের কাছে গিয়ে বলতে গেলাম তুই কে, কি চাস? ওনা হেসে উঠে আমার মুখের মধ্যে থু করে থুতু মেরে দিল এখানটা। মাথা গরম, দুই থাপ্পড় দিয়েছি। আবার কি করবো? আমার তো একটা তো আমার খারাপ লাগে পুরুষের কথা বাইরে চলে গেছে। হ্যাঁ, আমি শুটিং করতে পারছি না, দিনের পর দিন নষ্ট হচ্ছে, আমার টাকা নষ্ট হচ্ছে, বাজেট নষ্ট হচ্ছে। হ্যাঁ, 2-3 থাপ্পড় মেরেছি, মারার পরে দেখলাম পুরো শান্ত হয়ে হাত পা না ছেড়ে দেওয়ার পরে আর আমরা কিছু করিনি। তো হিরোইন যে ছিল উনি বললো দাদা তোমরা নিচে যাও, আমি তো মেয়ে, আমি থাকি ওর সঙ্গে। হ্যাঁ তুমি থাকো, আমরা সবাই নিচে যাচ্ছি। কিছুক্ষণ পরে প্রায় 15-20 মিনিট পর ওই মেয়েটা দোতলা বারান্দা দিয়ে এসে বলছে ওই না তোমাদের শুটিং হয়ে গেছে, খিদে পেয়েছে, অ্যাকচুয়ালি ডিনার ব্রেক দিয়েছো, খাবো তো। আমরা সবাই এরকম করে তাকিয়ে দেখছি না তাকিয়ে এরকম ভাবে দেখছি ওপরে যে কাকে বলছে কি বলছে। এবার যখন খেতে গেছে আগে তো গালে কি বেড়েছে, জ্বর মেরেছিলাম না, বলছে গালে কি ব্যথা, ঠান্ডা লেগেছে মনে হয়, এরকম বুঝতে পারিনি তখন। তারপরে একটি মেয়ে বললো যে ওর পিঠে না ঠিক এত বড় বড় আঁচড়ের দাগ সারা পিঠ জুড়ে পড়েছে। ইভেন আমরা ওই বাড়িতে শুট করেছি, ওই দিনটাই লাস্ট দিন ছিল, হয়তো আরেকদিন থাকলে কোনো দুর্ঘটনা ঘটে যেত সঙ্গে। এবং আসার সময় বললাম যে যতখানি শুট হয়েছে জানি না কতখানি কি রাখতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো মনের মতন শর্ট ওখানে নিতে পারিনি। হয় না এরকম করে একটা ক্রিয়েটিভিটির জিনিস তো এরকম হয় না। তো আমি আসার সময় বললাম যে এখানে ব্যবহৃত যে জিনিসগুলো, সেটের যে জিনিস আমরা নিলাম, পর্দা হোক, ছবি হোক, একটা প্ল্যানচেটের একটা যন্ত্র বানানো হয়েছে, মানে থার্মোকলের উপরে প্রিন্ট করে বানানো হয়েছিল শর্টের জন্য, শর্টের লাগবে বলতে। কারণ যে প্রডিউসারকে বলুন দেখ তুই যেগুলো নিয়ে এসিস এগুলো আর কলকাতায় ফেরত নিয়ে যাস না, এগুলোকে এই বাগানে করে জ্বালিয়ে একটা পুতুল বানিয়েছিলাম। বিশেষ করে বেবিগুলো পায় না, ছোট ডলগুলো, বেবি ডল যেগুলো হয় ছোট বাচ্চার, ওর চোখটাকে খুললে চোখ মোমবাতি দিয়ে পুড়িয়ে আমরা বানিয়ে গল্পের সাথে লাগল। ওই পুতুলটা গেছে মানে আমাদের প্রডিউসার উঠতে গিয়ে কাজ করে একটা গাছের ডালে থেকে হাত ছিঁড়ে গেল, রক্ত পড়লো। ওই দেখ যাওয়ার আগে আমার রক্ত নিচ্ছে, আমরা গাড়ি পাচ্ছি না, আমাদের গাড়ি চলে গেছে। আর রান্নার লোকদের দুজন এনেছিলাম, সেই দুজন দেখি মানে দ্বিতীয় দিনই পালিয়ে গেছে, নেই তারা। এই ঘটনাতে তো তারা, হ্যাঁ তাদেরকে আমরা ফোন করেছি, ফোন হচ্ছিল না, তারপর যার মাধ্যম দিয়ে তাকে ফোন করেছি, বলছে ওনাদের 1 কোটি টাকা দিলেও ওনারা ওখানে যাবে না বলে দিয়েছে, এমন দিন গেছে। তো আমরা ওখানে সব জিনিসপত্র জ্বালিয়ে দিয়ে তারপরে অনেক কষ্টে বাস জোগাড় করে ওই বাড়ি থেকে বেরিয়েছি। মানে বেরোতেও দিচ্ছিল না, সব থেকে একদম তুমি ঠিক বলেছো, আমাদেরকে বেরোতে দিচ্ছিল না। আর একটা দিন যদি আমরা ওখানে থাকতাম কারণ না কারণ কোনো কিছু অঘটন ঘটতো। আর সত্যি কথা বলতে কি জানো তো, এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো আইন কিন্তু মানে না। হ্যাঁ, অন্য কিছু ভাবলো, আইন তো দেখে না। প্যারানর্মাল অ্যাক্টিভিটির কাছে সাক্ষী দরকার না, সাক্ষী আইনের কাছে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কোনো জায়গা নেই, এগুলো মানে না, যেটা কোনো প্রুফ নেই, কি করে মানবে? এখন যদি আমি বলি কাউকে গিয়ে যে আমার সামনে এরকম করছিল, দেখবে তোমাকে যদি কোনো ব্যাখ্যা দিয়ে দেবে, অনেকে এসে বলবে যে না ওরা হয়তো তাহলে একটা ডিসঅর্ডার হয়েছে, ওনার একটা এই হয়েছে, কিন্তু এগুলো হ্যাঁ, কিন্তু এগুলো বলে তো এড়িয়ে যাওয়া মানুষ। মেন্টাল ডিসঅর্ডার হলেও তোমার আবার সমস্যা, যে তার আবার প্রমাণ দরকার, যে সে ডাক্তারের সাক্ষ্য, সে মেয়ে পাগল কিনা, অনেক ব্যাপার আছে, আইন মানে না। তো এই যে জিনিসটা আমি দেখেছি, এটা সত্যিকারের সারা জীবন মনে থাকবে, মনে থাকার মতো। আর আমি এই দুটো ক্লিপ, সাউন্ড ক্লিপ আর ভিডিও ক্লিপ, এই ভিডিওর মাঝখানে আমি অবশ্যই দেবো। আর শুটিংয়েরও কিছু অংশ আমি দেখাবো মানুষকে, যে আমরা এরকম শুটিং করছিলাম, এই বাড়ি ছিল, এখানে করছিলাম, এটা দেখাবো। তো বললাম মানুষকে, তোমারও ঘটনা বললে, আমারও ঘটনা বললাম, এবারে আপনারা বলবেন, আপনারা আসুন, আপনারা কমেন্ট করুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে,
যদি কারোর জীবনে এরকম ঘটনা ঘটে থাকে, আবারও বললাম গল্প নয়, সত্যি, একদম সত্যি, কারোর চাক্ষুষ অভিজ্ঞতা, এই নয় যে আমি অমুকের মুখ থেকে শুনেছি বা এই ঘটনা ঘটেছে। যদি আপনার জীবনে কিছু ঘটে থাকে এরকম ঘটনা, যেরকম আমি বা পিয়ালি বললাম, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের দেওয়া এই ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনাদের গল্পটা লিখে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আপনার গল্প যদি ভালো লাগে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, আপনি বসবেন এই হট সিটের লাইভে আর শোনাবেন মানুষকে আপনার অভিজ্ঞতার কথা। তো ভূতপক্ষ আজকের এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তুমি কিন্তু একটা কথা বলতে দিলে না পিয়ালি, বললাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওনাদেরকে ডিস্টার্ব করবেন না। অনেক সময় যেটা হয় যে আমরা অজান্তেই অনেক জায়গায় সাহসিকতা দেখাতে গিয়ে নিজে বীরত্ব দেখাতে গিয়ে হ্যাঁ যে আমি কাউকে ডিস্টার্ব করে ফেলি। এবার যে লাস্ট যেটা তোমাকে বলিনি সেটা একটু ছোট্ট বলে দিই। ওইখানে ঘটনাটা কি হয়েছিল, পরে আমি এক জায়গায় গেছিলাম ঝাড়াতে বলতে পারো, উনি তো আর শুটিংয়ে আসেনি বা কাউকে চেনে না, আমি একা গেছি সেখানে। আমাকে নির্দিদা বলে দিল যে তোদের মধ্যে গিয়ে না কেউ একটা জায়গায় টয়লেট করেছে। ঠিক তাই, ঠিক তাই, ওই মেয়েটির বাবাই করেছে এক জায়গায় গিয়ে টয়লেট জবের ভেতরে। হ্যাঁ, আর তোরা এমন স্ট্রোক লাইট ইউজ করেছিস, স্ট্রোক লাইট হলো শুটিংয়ে, যে তাতে ওদের প্রবলেম হয়ে তাই ওরা তোদের প্রবলেম দিয়েছে। তো এটাই বললাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়। নমস্কার। নমস্কার।